নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটের আগে তৃণমূলের কার্যত ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আপনারা বলতেই পারেন, আরে অর্কবাবু প্রতিদিনই এইরকম একটা হেডলাইন করে আপনি প্রতিবেদন করেন, আপনার কি তৃণমূলের প্রতি খুব রাগ? আমি বলছি কেন, আমার কোনো রাগ টাগ কিছু নেই, আলগা পীড়িত নেই, আবার রাগও নেই। যা দেখছি সেটা বলতে বাধ্য হচ্ছে। বুধবার 7 সকালে বিশ্বাস ভাতৃদ্বয়ের একজনের বাড়িতে, ছোট ভাইয়ের বাড়িতে, যিনি টলিউডের কার্যত দণ্ডমুণ্ডের কর্তা, তার বাড়িতে আয়কর হানা। ছোট বিশ্বাসের স্ত্রী আবার কাউন্সিলর, দাদা প্রভাবশালী মন্ত্রী, দাদার আশীর্বাদে বলিয়ান হয়ে ছোট বিশ্বাস টলিউডে কি দৌরাত্ম্য চালায় আমরা সবাই জানি। তার বাড়িতে আয়কর বিচার নির্বাচনের তারিখ ঘোষণার পরে। আপ ক্রোনোলজি সমঝিয়ে, তাহলে একটা চেতাবনী দেওয়া যে সব বিষয়ের খবর এজেন্সির কাছে আছে। অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামী ছোটবাবুর ঘনিষ্ঠ, অনুপ্রাণিত, মাঝে মধ্যে বড় বড় কথা বলতেন। প্রবীণ নবীন দ্বন্দ্ব যখন তুঙ্গে, তখন প্রবীণদের সফটওয়্যার আপডেট করে নেওয়ার কথা বলেছিলেন। ভিড়ে ঠাসা জনসভায় শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি মঙ্গলবার, সেখান থেকে শুভেন্দু বললেন, নাম না করে, বেশি ট্যাফও করবেন না, গরু পাচারের বিষয়েও আপনার নাম আছে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন ছোটবাবুর বসিরহাটের সভা হয়ে গিয়েছে। কাগজে পড়লাম সন্দেশখালী থেকে লোক জোটাতে পারছে না তৃণমূল, কারণ শাহজাহান সহ সবকটা মাতব্বর তো এখন জেলে বা ইডি সিবিআই এর নজরদারিতে, আর সুকুমার মাহাতো বিধায়ক ঘরে ঢুকে গেছেন। ছোটবাবু কি বলেন ও তো শুনতেই হবে সবাইকে। মাঝে বলছেন না, চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের, বিতর্ক সবাই আসুন, যেখানে বলবেন সেখানে চলে যাব। 2021-এর পর কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় 1 টাকা দেয়নি। আমি ছোটবাবুর কথাটা মেনে নিলাম, ঠিকই বলেছে, দেয়নি। এবার বলুন তো দেবে কেন? যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে 100 দিনের কাজে, আবাস যোজনার কাজে, সেই টাকাগুলো উদ্ধার করলেই এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ওঠে না। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন হাইকোর্টে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটা কমিটি করেছেন, তাতে ভারতবর্ষের অ্যাকাউন্টেন্ট জেনারেলের প্রতিনিধি, ক্যাগের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবে। মাননীয় বিচারপতি একটা বিষয়ে সম্মত হয়েছেন, কেন্দ্রীয় সরকার ডাইরেক্টিভ দিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্টগুলো রিকনসিলিয়েশন করা হচ্ছে, তার আগে 100 দিনের কাজের প্রাপ্য মজুরি রাজ্য সরকার মিটিয়ে দিক, কেন্দ্র পরে রিএম্বার্স করে দেবে। এবং কেন্দ্রের এই ডাইরেক্টিভকে বা এই প্রস্তাবকে এই মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের মান্যতা দিয়েছিল। এখন গগন বিদীর্ণ করে চিৎকার করলে হবে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। কেন্দ্র যখন দিয়েছিল তখন র্যাম্প্যান্ট করাপশন হলো, প্রকৃত উপভোক্তারা টাকা পেল না, ভুয়ো অ্যাকাউন্ট খুলে, ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা নয় ছয় হলো। সন্দেশখালীর মাতৃশক্তিও বলেছে যে তৃণমূলের নেতারা জোর করে 100 দিনের কাজের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে সেখান থেকে কাটমানি কমিশন খেত। আর এখন ছোটবাবু, পিসিমণি বারবার বলছেন বাংলাকে ভাতে মারতে চাইছে। আরে দিল্লি হচ্ছে দেশের রাজধানী, আমরা ভারতবর্ষের নাগরিক।
দিল্লিকে ওইভাবে ডেপিক্ট করা এটা কি ন্যায্য? আমার সহনাগরিকরা বলুন, এটা কি ন্যায্য? এটা কি যৌক্তিক? কাগজে পড়লাম স্টেট ব্যাংকের বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত দপ্তরটা ছিল, মূল দপ্তর কলকাতা, সেটা নিয়ে যাওয়া হচ্ছে বম্বেতে। রাজ্য সরকারের রেভিনিউ লস হবে। ব্যাংক অফ বরোদা তাদের পশ্চিমবঙ্গ সার্কেলকে দুভাগে ভাগ করে উত্তরবঙ্গ সার্কেলের হেডকোয়ার্টার করে দিয়েছে গৌহাটি, বাকিটা কলকাতায় থাকছে। আমরা যদি ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত না হই, চিরকাল ৪৫ বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ড শুনতে 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 আমরা ক্লান্ত, বিধ্বস্ত। আমরা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে এবার যুক্ত হতে চাই। তার উদ্যোগটা পশ্চিমবঙ্গের ৬.৫ কোটি ভোটারকে নিতে হবে। কতদিন আমরা বঞ্চনার কথা শুনবো? কতদিন কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব? আমাদের পড়োশী উড়িষ্যায় দেখুন, 2036-এ রাজ্যের শতবর্ষ হবে। নবীনবাবুর সঙ্গে বিজেপির রাজনৈতিক লড়াই আছে, বিজেপি ওখানে ক্ষমতা দখল করতে চায়, কিন্তু নবীনবাবু কখনোই দিল্লিকে হোস্টাইল করেননি। এমনকি অশ্বিনী বৈষ্ণবকেও রাজ্যসভায় বিজেপির সমর্থনে পাঠানো হয়েছে। এখন শোনা যাচ্ছে দুজনের মধ্যে অ্যালায়েন্স হবে। বিজেপি বিধানসভায় অনেক বেশি আসন চেয়েছে, সেটা বিজেপি দিতে চাইছে না। লোকসভা অ্যালায়েন্স না হলেও দুটো দলের মধ্যে একটা পারস্পরিক আস্থার সম্পর্ক আছে, সেটা হচ্ছে রাজ্যের উন্নয়নের। যেমন এটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্স। 2022-এর 1 জানুয়ারি থেকে 31 জুলাই ভারতবর্ষে মোট 1,76,000 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছিল। আমাদের পড়োশী উড়িষ্যা পেয়েছিল 36,000 কোটি টাকার বেশি বিনিয়োগ, আর আমরা পেয়েছিলাম 1,653 কোটি টাকার বিনিয়োগ। অর্থাৎ দেশের মোট বাস্তবায়িত বিনিয়োগের 1%-ও কম। উড়িষ্যায় ডবল ইঞ্জিন নেই, তাও উড়িষ্যা কেন্দ্রের সহায়তা পায়, বিনিয়োগ পায়। কেন্দ্রের সরকারের শীর্ষ কর্তারা উড়িষ্যায় বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের কাছে উড়িষ্যাকে শোকেস করেন, প্রেজেন্ট করেন, বলেন ডেস্টিনেশন উড়িষ্যা। আমরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাই না, আয়ুষ্মান ভারত থেকে অনেকগুলো। এর দায় কার? কেন্দ্রীয় প্রকল্প সুবিধা পাওয়াটা আমাদের অধিকার। জোর করে আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু করতে দিচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু রাজ্যের বাইরে অনেক জায়গাতেই অ্যাপ্লিকেবল নয়। পদে পদে ঝগড়া আর র্যাম্প্যান্ট করাপশন। তাই ছোটবাবু বিতর্কে আহ্বান জানাচ্ছেন না। কেন যাবে বিতর্কে? আগে টাকাগুলো উদ্ধার করুন, দোষীদের শাস্তি দিন। মিথ্যার ফুলঝুরি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তা ওনার সঙ্গে মঞ্চ শেয়ার করে কি হবে? উনি কত বড় নেতা, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এত পুলিশ নিরাপত্তার বহর নিয়ে খোলেন। তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ডেরেক ওব্রায়েন মঙ্গলবার সকাল সকাল টুইট করলেন যে সুপ্রিম কোর্টের কি নজরদারিতে ভোট হোক, নির্বাচন কমিশনের প্রধানকে রাষ্ট্রপতি স্বাক্ষর করে তাকে নিয়োগ করেন, সাংবিধানিক পদ। প্রধানমন্ত্রী, একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতা মিলে ইলেকশন কমিশনকে ঠিক করেন। আপনাদের পদ্ধতি নিয়ে আপত্তি হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনারা বলছেন প্রধান বিচারপতিকে ইলেকশন কমিশন কে হবেন, কমিশনার কে হবেন, সেই কমিটিতে রাখা হোক। এবার যদি বলা হয় যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটা কেন্দ্র সরকার
তৈরি করার কথা ভেবেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু রাজি হয়নি। তারা কলেজিয়াম ব্যবস্থাকেই টিকিয়ে রাখার পক্ষে সওয়াল করেছে। তাহলে সুপ্রিম কোর্টে কে বিচারপতি হবেন, হাইকোর্টের কে বিচারপতি হবেন, কোন বিচারপতি ট্রান্সফার হবে, সেটা যদি সুপ্রিম কোর্টের কলেজিয়াম ঠিক করতে পারে, সেখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে মান্যতাই দেয়া হলো না, তাহলে ইলেকশন কমিশনার কে হবেন, প্রধান ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনের অন্য সহযোগীরা, সেই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখতেই হবে, যে দাবি বিরোধীরা তুলেছেন। আমার মনে হয় দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? আপনারাই বলুন। কলেজিয়াম ব্যবস্থা সুপ্রিম কোর্ট বহাল রাখতে চেয়েছে, ভারত সরকারের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে মান্যতা দেয়নি। আবার নির্বাচন কমিশনার ঠিক করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখতেই হবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? কলেজিয়াম ব্যবস্থাকে তো ভেঙে দেননি সুপ্রিম কোর্ট। তাহলে নির্বাচন কমিশনার ঠিক করার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রেজেন্স কে ম্যান্ডেটারি, তার মতামতকে ম্যান্ডেটারি? আমার তো মনে হয় না। পরাজয় যত আসন্ন হবে বুঝতে পারবে, তত ইন্ডি জোটের শরিকরা নানা রকম উদ্ভট দাবি করবেন। তৃণমূলের সেই দাবি শুরু হয়ে গেছে। দেখুন, তৃণমূল ঘনিষ্ঠ নিউজ 18 তারা পর্যন্ত বলেছে বিজেপি 25, তৃণমূল 17। বিজেপির আসন 19 থেকে 29, বিভিন্ন সমীক্ষক সংস্থা। আর তৃণমূলের আসন 17 থেকে 23। অর্থাৎ 2019-এর থেকে বিজেপি একটা হলেও বেশি পাচ্ছে। আর শতাংশের বিচারে বিজেপি তৃণমূলের ভোটের ফারাক 1-1.5%। তাতেই ছোট বাবুর মাথা গরম হয়ে গেছে। তাই বলছেন বিতর্কে অংশ নিন। তাই অনুপ্রেরণায় চামচা শিরোমণি মঙ্গলবার সকাল 8:42-এ টুইট করে বলছেন যে নির্বাচন হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এটাই তো বিষয়। আর তার উপরে তো এজেন্সির তৎপরতা। কবিতা রাওয়ের গ্রেপ্তারি অনেকের মেরুদণ্ড দিয়ে ভয় স্রোত বইয়ে দিয়েছে। তেলেঙ্গানাতে বিআরএস থেকে কংগ্রেস আর বিজেপিতে যাওয়ার দল নেমেছে। প্রধানমন্ত্রী বিগত 3 মাসে 20 বার দাক্ষিণাত্যে গেছেন। তামিলনাড়ু, আন্ধ্রা, কেরালা। বিজেপির টার্গেট কর্ণাটক আর তেলেঙ্গানায় তো আছেই বিজেপি, তামিলনাড়ু, অন্ধ্র এবং কেরালা মিলিয়ে 55 থেকে 60টি আসন, মানে এন্টায়ার সাউদার্ন বেল্ট, মানে বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে 55 থেকে 60টা আসন জয়ের লক্ষ্যমাত্রা তারা স্থির করেছে নিজেরা। টিডিপি বিজেপির জোট অন্ধ্রপ্রদেশে এবার সুবিধাজনক অবস্থায় আছে। রাজীব চন্দ্রশেখরন তিরুঅনন্তপুরমে শশী থারুরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেখানে সিপিআই প্রার্থী দিয়েছেন। রাহুল গান্ধী এতই ভয় পেয়েছেন, উত্তর ভারত এড়িয়ে এখন কেরালায় চলে এসছেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার ফলাফল কি? ভারত জোড়ো যাত্রায় পরপর হিমাচল, তারপরে আপনার কর্ণাটক জিতলো কংগ্রেস, তারপরে একের পর এক আর ভারত জোড়ো ন্যায়যাত্রার মধ্যে তেলেঙ্গানাতে জিতলো। সেটা রাহুলের কৃতিত্ব থেকেও রেবন্ত রেড্ডির কৃতিত্ব বেশি। অশোক চৌহান দল ছাড়লেন, বাবা সিদ্দিকি দল ছাড়লেন, যদিও তিনি কংগ্রেস করতেন না, কিন্তু ওই পরিবারে। নীতিশ কুমার ইন্ডি ছেড়ে আবার এনডিএতে চলে এলেন। মধ্যপ্রদেশে দল ছাড়ার হিড়িক হয়ে গেছে। কমলনাথের কথাও একসময় শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত কমল যাননি, কিন্তু তার অনুগামীরা চলে গিয়েছেন বিজেপিতে। তাহলে রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো ন্যায়যাত্রার সাফল্য কোথায়? তারা এনজিও হলেও তার একটা নির্দিষ্ট দিশা থাকে। আমার তো কংগ্রেসের কাজকর্ম থেকে মাঝে মধ্যে মনে হয় এর থেকে একটা
কি বলবো, রেপিউটেড এনজিওর কাজকর্ম বেটার। নির্বাচন এসে যাচ্ছে, প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না। যে যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে সহযোগীদের সম্পর্ক অনেকদিন, সেখানেও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছেন না। মিলিন্দ দেওড়া ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন। তাহলে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনেক বড় বড় কথা, সুন্দর ইস্তাহার, সোশ্যাল মিডিয়ায় সকাল বিকালে পোস্ট করছেন কংগ্রেসের নেতারা, কিন্তু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। রাস্তায় কংগ্রেসের লোকজনদের দেখতে পাবেন না। ভোটের আগে দেখবেন পাট ভাঙা পাঞ্জাবি পরে কানে আইফোন নিয়ে অনেকেই রাস্তায় নেমে পড়বেন, আবার ভোট হয়ে গেলে ঘরে ঢুকে যাবেন। তাহলে কংগ্রেস ছত্র ছাড়া ছত্রবঙ্গ ইন্ডিজোটের কোনো দিশা নেই। মুম্বাইতে শিবাজি পার্কের সমাবেশে বিশ্বস্ত মিত্র বামেরা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটকে তারা বাই বাই করে দিয়েছেন, আর তৃণমূল ভয়ে কাঁপছে। ছেড়ে দে মাকে দে বাঁচি। এজেন্সির তৎপরতা, নানাবিধ দুর্নীতি, বিভিন্ন সমীক্ষক সংস্থায় বিজেপির পক্ষে হাওয়া রয়েছে প্রচার, পারিবারিক কলহ, বিজেপি বিরোধী জনতার কাছে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরাও বিজেপি বিরোধী অবস্থান তৃণমূলের কতটা আন্তরিক, কতটা লোক দেখানো, সেই প্রশ্ন তুলছেন। একবার বলেছিলাম না, অভ্যন্তরীণ ও বহিরাগত দু প্রকার কারণে মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল। আবার অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণে কালীঘাটের ব্যানার্জি সাম্রাজ্যেরও পতন হবে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। সেদিন কিন্তু খুব বেশি নয়, বেশি দূরে নয়, এমনই ধারণা অনেক।